ভাই বোন শালকি নয়, গৃহকর্মীকেও চাকরি দিচ্ছেন ভিসিরা। 275 জনের অবৈধ নিয়োগের প্রমাণ। সাবেক বর্তমান 7 উপাচার্যের দুর্নীতির খোঁজে দুদক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের হামলা, 5 নিরাপত্তারক্ষী আহত। পাহাড়ে ব্যাংক লুটপাটে কুকিচিনের সাথে আলোচনা বন্ধের ঘোষণা শান্তি কমিটির। পেঁয়াজ ভোজ্য তেল আমদানিতে 40% নির্ভরশীলতা কমেছে। 2 মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভোটে জনগণকে দেয়া ওয়াদা পূরণের নির্দেশ। ট্রেনে বাড়ির পথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সময়মতো ট্রেন ছাড়ার স্বস্তি। সড়কে ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে পুলিশের কড়া নজরদারি। কারওয়ান বাজারের আড়ত আমিন বাজারে নেয়ার সিদ্ধান্ত। কাঁচামাল সংরক্ষণের কাঠামো নেই বলছেন ব্যবসায়ীরা। আড়তদারদের পছন্দ যাত্রাবাড়ি। জমে উঠেছে লোকসভা নির্বাচনের প্রচারণা। কুচবিহারে আজ মোদি মমতার আলাদা জনসভা। কেরালার ওয়েনার থেকে এবারও প্রার্থী রাহুল গান্ধী। এবং সিরিজের তৃতীয় টি-20তে বাংলাদেশকে 156 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই টাইগার্সদের সামনে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো সংবাদ। শুধু ভাই বোন শ্যালককে নয়, চাকরি দিয়েছেন নিজের গৃহকর্মীকেও। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে দেয়া হয় একাধিক নিয়োগ। এমন ভয়াবহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে 2টি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অন্তত 275 জনকে অবৈধভাবে নিয়োগের প্রমাণ মিলেছে। এছাড়া 7টি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভিসির দুর্নীতির খোঁজ করছে সংস্থাটি। শিক্ষাবিদরা বলছেন, মানুষ গড়ার কারিগর যখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়, তখন সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কলুষিত হয়ে ওঠে। বিস্তারিত তাসলিম তৌহিদের প্রতিবেদনে। গেল ফেব্রুয়ারিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে শিক্ষকদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শেখ আব্দুস সালাম। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ ও অবৈধ লেনদেনের অভিযোগে একাধিক অডিও ফাঁসও হয়। কারোর সাথে তোমার যদি হয় সিন্ডিকেট, যদি হয় তারপর জয়েন করার আগে কারোর সাথে শেয়ার করলে না, তোমার বাপের সাথেও নাই, ভয়ানক ভুল হয়ে যাবে। কিন্তু এসব ঘটনায় দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। কোটি ভাগের 1 ভাগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এই জাতীয় কি ঘুষ এবং নিয়োগ বাণিজ্য, এই পুজ ফোড়া কিংবা ইসের ভিতরে পুজ থাকে না, আমি এই পুজ খাওয়া লোক আমি না। কুষ্টিয়ার দুর্নীতির অনুসন্ধান চলমান থাকলেও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিলেছে দুদকের প্রতিবেদনে। 141 জনকে অবৈধ নিয়োগ দিয়ে সরকারের 5.5 কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এ ঘটনায় সাবেক ভিসির পাশাপাশি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাইমুল চৌধুরী সহ 58 জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুদক। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তাব আসছে এবং এই মামলা যদি হয় তাহলে তদন্ত হবে। তদন্ত হয়ে যদি দেখা যায় দুষ্প্রমাণিত হলো তাহলে আমরা চার্জশিট দেব। চলতি সপ্তাহে 135 জনকে নিয়োগে অনিয়ম পেয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রফিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মামলা করে দুদক। বাসার গৃহকর্মীকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কুক বানিয়েছিলেন তিনি। দুর্নীতির এমন ঘটনায় লজ্জিত তার সহকর্মীরা। আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এরকম একটা ঘটনা ঘটেছে, পত্রিকাতে আপনারা দেখবেন যে পরীক্ষা দিয়ে 6 পেয়েছে, কিন্তু তারপরেও সে শিক্ষক হয়েছে। এটা আসলে লজ্জাজনক বিষয় আমাদের জন্য। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর একে আজাদ চৌধুরী মনে করেন, প্রশাসনিক দায়িত্ব পেয়ে অনেক শিক্ষক নীতি আদর্শ ভুলে কলুষিত করছে মহান এই পেশাকে। একই সাথে দায়মুক্তি সংস্কৃতির কারণে অনেক শিক্ষক দুর্নীতিতে জড়াচ্ছে বলেও মনে করেন তিনি। তাদের স্বচ্ছতা স্পষ্ট হতে হবে জনের সম্মুখীন। ছোটখাটো পাওনা, প্রাপ্তি, লোভ, আত্মীয়তা অথবা লেজুর বৃত্তি, এজন্য যেন তার চরিত্র কুলসিত না হয়, এটাই কাঙ্ক্ষিত করব।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সুবহানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভিসিদের বিরুদ্ধে অন্তত 7টি তদন্ত দুদকে চলমান রয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় 2 আনসার সদস্য সহ 5 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানিয়েছেন, বুধবার রাত 11:30টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কর্তৃপক্ষ। 10:30 p.m. Approximately 50 to 60, more than 50 to 60 people with arms, they had tried to enter into our BHEL material yard for stealing the things, the materials that were happening there. Our security personnel was also there. When the security came to know about it, they started fighting. Total 5 people were injured. FIR is under process. It is being submitted. এত লোক একসাথে যে আক্রমণ করেছে বা কোন উদ্দেশ্যে এসেছে সেটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। যখন আমরা তাদের তাড়াতে যাই তখন তারা আমাদের উপর আক্রমণ করে। জায়গাটা হলো গেটওয়ে, ঢোকার রাস্তা। ওইখান থেকে আমাদের মূল প্ল্যানটাও অনেকটা দূরে। আমরা এখন যেটা ব্যস্ত আছি মোটামুটি আমাদের মূল প্ল্যানটা সুরক্ষিত করার জন্য। পাহাড়ে হঠাৎ ব্যাংক ডাকাতি লুটপাটের ঘটনায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনের সাথে সব ধরনের আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে বান্দরবানের থানচি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বান্দরবানে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার এবং অস্ত্র উদ্ধারের কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বান্দরবানে এখনও কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়নি এমনটি আমরা জেনেছি, তবে তৎপরতা চলছে। একই সঙ্গে যিনি অপহৃত হয়েছেন ব্যাংক ম্যানেজার, তাকে উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে পুলিশের চট্টগ্রামের যে ডিআইজি আমাদেরকে জানিয়েছেন। আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনে দেখবেন যে এটি হচ্ছে বান্দরবানের থানচি কৃষি ব্যাংক, যেটি থেকে 2.5 লক্ষ টাকা গতকালকে লুট করা হয়েছে। ঠিক তার ডান পাশে হচ্ছে সোনালী ব্যাংক, সেখান থেকে লুট করা হয়েছে 15 লক্ষ টাকা। এই যে গতকালকের যে দিনে দুপুরে এই যে লুটকাণ্ড, এই লুটকাণ্ডে এই সন্ত্রাসীরা কিন্তু থানার সামনে দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটি দিয়ে এসে থানায় প্রথমে গুলি ছোড়ে তারা। পরবর্তীতে যখন পুলিশ সদস্যরা থানা থেকে বের হয়ে আসতে চান তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখান থেকে গুলি ছোড়ার পর পুলিশ সদস্যরা থানার ভিতরে ফেরত যান এবং ওই সময়টিতে বাজারের বিভিন্ন অংশে অবস্থান নেয় এই কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা। এছাড়া তারা ব্যাংকের ভিতরে, ব্যাংকের ছাদে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ব্যাংকের ভিতরে মানুষদেরকে জিম্মি করে যে টাকাগুলো কেউ জমা দিতে এসেছিলেন বা কেউ তুলতে এসেছিলেন, অর্থাৎ ভল্টের বাইরে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তারা এখান থেকে লুট করে তারপর ভল্টের দিকে আসলে তারা নজর দিতে পারেনি। তারা ম্যানেজারকে বেশ খুঁজছিল, কিন্তু যারা ব্যাংকে ছিলেন গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী কেউই আসলে ম্যানেজারকে চিনিয়ে দেননি কুকি চীনের এই সদস্যদেরকে, যার কারণে তারা ম্যানেজারকে শনাক্ত করতে পারেনি। এছাড়া এখানে পুলিশের 10 জন সদস্যদেরকেও জিম্মি করা হয়েছিল, 2 জন বিজিবি সদস্যকেও জিম্মি করা হয়েছিল। এই প্রক্রিয়া চলাকালীন সময়ে পিছন থেকে থানা থেকে পুলিশের যে দলটি বের হওয়ার মুখে গুলির সম্মুখীন হয়েছিল, তারা এই ব্যাংকের পিছন থেকে এসে তারা বাঁশি ফু দিলে এখান থেকে হচ্ছে কুকি চীনের সদস্যরা বের হয়ে পালিয়ে যায়। এমন একটি ফিল্মি অবস্থা কিন্তু গতকালকে বান্দরবানে সৃষ্টি হয়েছিল এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা আজকে পুলিশের ডিআইজি যখন এখানে এসেছেন তার কাছে জানতে চাওয়ার পর তিনি বলেছেন এই ঘটনায় 3টি মামলা হচ্ছে
এই থানচি থানায়। এছাড়া রোমার ঘটনা যেটা আগের রাতে হয়েছে সেই ঘটনায় 8টির মতো মামলা হওয়ার প্রক্রিয়া রয়েছে। এছাড়া যিনি অপহৃত হয়েছেন তাকে উদ্ধারে অভিযান শুরু হবে, যৌথ অভিযান, এমনটি তিনি বলেছেন। এছাড়া কোনো ধরনের সমঝোতা বা আলোচনার চেষ্টাও যদি করে সফল হওয়া যায় সেই পথও তারা দেখছেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যেটি আমাদেরকে অবশ্যই তারা অভিযানে যাবেন এবং প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে সেই প্রস্তুতি তারা রাখছেন। এবং আগামী পবিত্র ঈদ উল ফিতরে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত বান্দরবানের থানচি থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের ব্যাংক ডাকাতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। নরসিংদীর রায়পুরায় নগদের 2 কর্মীকে গুলি করে 60 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ। পরে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহতরা হলেন নগদের ডিস্ট্রিবিউটর শাহিন মিয়া ও দেলোয়ার হোসেন। পেঁয়াজ ও ভোজ্য তেল আমদানিতে 40% নির্ভরশীলতা কমে এসেছে। ভবিষ্যতে আমদানি নির্ভরশীলতার মাত্রা আরও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারের উন্নয়নে বিএনপি আমলের চেয়ে বরাদ্দ 8 গুণ বাড়ানো হয়েছে বলেও জানান সরকার প্রধান। নিজ কার্যালয়ে 2 সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর এবং দেশের বেশ কয়েকটি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমার পদের কর্তব্য পালন করিব। মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 44 কাউন্সিলর শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রীর কাছে থেকে। আমি বাংলাদেশের প্রতি ভোটের আগে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে। অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই 2006 সালে বিএনপি জামাত জোট, তখন স্থানীয় সরকারের বরাদ্দ ছিল মাত্র 5,799 কোটি 36 লক্ষ টাকা। আওয়ামী লীগ সরকার আসার পরে আপনাদের বরাদ্দ কত? 2023-24 এই অর্থ বছরে আমরা দিয়েছি 46,704 কোটি টাকা, প্রায় 8 গুণ আমরা বৃদ্ধি করেছি। তাহলে আমি কি চাই? আমি কাজ চাই, প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয়। সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া উদ্যোগ এ সময় তুলে ধরেন সরকার প্রধান। পেঁয়াজের জন্য নির্ভরশীলতা ছিল আমাদের, আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি। ভবিষ্যতে আমরা করতে পারবো, আমরা নিজেরাই উৎপাদন করব। ঠিক এইভাবে তৈলবীজ উৎপাদন করা এবং নিজেরা আমরা যেমন এবার সরিষা, আমরা যে পরিমাণ সরিষা উৎপাদন করতে পেরেছি তাতে আমাদের ভোজ্য তেলের সেটা আমরা প্রায় 40% কিন্তু এখন আমরা নিজেরা করতে পারবো। আমরা চেষ্টা করলে পারবো না, বাঙালি পারে না, এটা হয় না কখনো। দেশের এত উন্নয়ন করার পরও কিছু লোক তা দেখতে পায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের জন্য করুণা ছাড়া আর কিছুই করার নেই। চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই জন্যই আমরা বলছি, যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব আইনানুগভাবে। কিন্তু
আপনার যে সমস্ত প্রশ্ন করছেন এগুলো আমাদের আরো সময় লাগবে জানতে। থ্যাংক ইউ। এটা চলছিল, আলোচনা চলছিল। পার্বত্য জেলা পরিষদের যে বান্দরবান, আমাদের আইজি সাহেব গিয়েছেন ওখানে, উনি গিয়েছেন, হয়তো আমিও যাব, ডিপেন্ড করে অনেক কিছু। পরিস্থিতি তো অবশ্যই আমি যাবো, এটা ঠিক। অনেকদিন টুরিস্ট স্পটগুলো বন্ধ ছিল, তারপরে খুলেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দ্বিতীয় দিনের মতো ট্রেনে বাড়ি ফিরছে মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকাল থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। শিডিউল বিপর্যয় না থাকায় এবার স্বস্তি নিয়েই ঘরের পথে যাত্রীরা। বছর ঘুরে আবারও দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। প্রিয়জনের টানে তাই বাড়ি ফিরতে ভোর থেকেই কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়। যারা 4 এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছেন তারাই স্টেশনে ভিড় করছেন, তবে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনে। সকাল থেকে সবগুলো ট্রেন ছেড়ে যায় নির্ধারিত সময়ে। এবার শিডিউল বিপর্যয় না থাকায় তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। সবার চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যেহেতু পাইছি, কোনো টেনশন নাই, তো এর আনন্দ আর কি আছে। অনেক আনন্দ নিয়ে বাড়িতে যাইতেছি। আসছি ভালোভাবে, আইসা ভালোভাবে উঠছি। এখন তো ওইরকম কোনো ঝামেলা হয় নাই আর কি। রেল কর্তৃপক্ষ জানান আগামী 8 ও 9 তারিখ ঈদের আগে 2 দিন ভিড় সামলাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছুই ঠিকঠাক এখন পর্যন্ত চলছে এবং আমাদের অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। যদি কোনো কোচের ড্যামেজ হয় সেটাও আমরা রিপ্লেস করা আছে। কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ ও টিকিট ছাড়া ভ্রমণ করতে না পারে সে বিষয়েও কঠোর অবস্থানে রেলওয়ে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এই যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যেন রাস্তায় নামতে না পারে এ বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। এমনটি জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার ঈদে রাজধানী ছাড়ছেন 1 থেকে 1.25 কোটি মানুষ। তাদের যাত্রা ও ফিরে আসা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দরকারি সব ধরনের কাজ করছে পুলিশ। অনেক ফিটনেসবিহীন গাড়ি অযাচিতভাবে রাস্তায় মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যেমন যানজটের তৈরি হয়, আবার দূর দূরান্ত যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিসের বিভিন্ন রুটের গণপরিবহন মালিকদেরকে এই বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। ট্রাফিক পুলিশ সতর্ক থাকবে। দর্শক, দুপুরের সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24 এর সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। বিরতির পর আবার স্বাগত দুপুরের সংবাদে। তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগ লাগবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার খুলনা বিভাগের সাংগঠনিক জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। তারেক রহমানের সমালোচনা করে সাহস থাকলে তাকে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান কাদের। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটত না বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খানের শান্তিনগরের বাসায় যান তিনি। বলেন, সরকার শুধু রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করেনি, দেশের অর্থনীতিও শেষ করে দিয়েছে।
তিনি জানান, বন্দুকের জোরে মানুষের উপর অত্যাচার করে চিরস্থায়ী ক্ষমতা ধরে রাখতে চায় সরকার। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের পাইকারি আড়ত সরাতে পরস্পর বিরোধী অবস্থানে উত্তর সিটি কর্পোরেশন ও ব্যবসায়ীরা বলছেন, আমিন বাজারের নতুন স্থানটি কাঁচা বাজারের আড়তের জন্য উপযুক্ত নয়। বলছেন স্থানান্তর হতে পারে যাত্রাবাড়িতে। উত্তর সিটি কর্পোরেশন বলছেন আমিন বাজারেই দোকান বরাদ্দ দেয়া হবে। ওয়ালিদ সাকিবের প্রতিবেদন। জনদুর্ভোগ কমানোর কথা বলে দীর্ঘদিন ধরেই কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের আড়ত ও পাইকারি ব্যবসায়ীদের সরাতে চায় উত্তর সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে প্রথম দফায় এ বাজারের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের আমিন বাজারে পুনর্বাসনের কথা ভাবছে সংস্থাটি। তবে আমিন বাজারে যেতে অনীহা আড়তদার ও পাইকারদের। তারা বলছেন এখনো তা ব্যবসার উপযোগী নয়। আমিন বাজার যাওয়াই আমাদের তো কোনো পরিকল্পনা আমাদের মাথায় নেই। এখানে যাওয়া আর সাগরে ভেসে যাওয়া সমান কথা হবে। ব্যবসায়ীরা যদি আমার এই এক বালো খেতে হয় বা ভালোভাবে থাকতে হয়, সেটাও এখানে সম্ভব না। ওইখানে কোনো অবস্থাতে 5 কেজি মালও বিক্রি করা যাবে না। আমিন বাজার তো ব্যবসায়িক আড়তের জায়গা না, ওখানে ছোট ছোট শাটারবিহীন মুদির দোকান। কাঁচামাল সংরক্ষণের জন্য যে ধরনের কাঠামোর প্রয়োজন আমিন বাজারে তা নেই, এমন দাবি আড়তদারদের। এর বিকল্প হিসেবে যাত্রাবাড়ির কথা বলছেন তারা। আড়তের উপযোগী যে উপাদানগুলি লাগে, রাস্তা, তারপর হচ্ছে আপনার লোড আনলোডের জন্য প্রতিদিন রাতে 400-500 ট্রাক ঢুকবে, লোড আনলোডের জন্য যে পর্যাপ্ত জায়গা। আমিন বাজারে ওই ধরনের কোনো অবকাঠামোই নির্মাণ হয়নি, কারণ প্রতিদিন 400-500 ট্রাক ঢুকবে এবং টাইম টু টাইম ঢুকতে হবে, কারণ 1 ঘন্টা আগ পিছ হলে মালটা পচে যাবে। তবে সিটি কর্পোরেশন এখন পর্যন্ত এসব যুক্তি মানতে চাইছে না। সংস্থাটির দাবি ব্যবসায়ীদের জন্য আমিন বাজার পুরোপুরি প্রস্তুত। 3টা স্থাপনা আমরা সরিয়ে নিচ্ছি গাবতলীতে। সাময়িক সে মনে করছে যে এটা বিজনেস সেক্টরটাকে একটু হ্যাম্পার ফিল করবে, এরকম মনে করছে। আসলে কিন্তু এরকম হওয়ার সুযোগ নেই। সে বরং ওটা কিন্তু আরো সেফ জোনে থাকবে এবং আমরা কিন্তু পেরিফেরিগুলিতেই কিন্তু আমরা কিন্তু এই আড়ত ভবনগুলি দিতে চাচ্ছি। এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান। কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ একটি ভবনে রয়েছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় ও কাঁচা বাজারের আড়ত। কয়েকদিন আগে এখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন। ঈদের পরপরই ব্যবসায়ীদেরকেও সরাতে চায় সংস্থাটি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি। আবারও স্বাগত দুপুরের সংবাদে। দর্শক, এবারে নিউর ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আর সৌরভ, ঈদ কেনাকাটার ভিড় কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজ কিন্তু এই যে ঈদ কেনাকাটার এই শেষ মুহূর্তে কিন্তু ঈদের কেনাকাটা জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। ঈদের বাকি রয়েছে কিন্তু আর মাত্র 7 দিন। আর এখন কিন্তু চলছে আপনার যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস। সপ্তাহের শেষ কর্মদিবসে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের লোকারণ্য হয়ে উঠেছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। পছন্দের পোশাকটি সবার আগে কিনে নিতে, তাই কিন্তু এই শপিং মলে এই যে ভিড়গুলো রয়েছে ফ্যাশন ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করেছি। তো সবাই আসছেন তাদের পছন্দসই জামা কাপড়গুলো কিনে নিতে। শেষ সময়ে আগেই যেন তাদের পছন্দ
সেই জামা কাপড়গুলো কিনে নিতে পারে। আমরা দেখছি যে এই ক্যামেরার চোখে যদি দেখাতে চায় যে আসলে এই যে শপিং মলটিতে আমরা রয়েছি এবং এই যে ফ্যাশন ব্র্যান্ডের দোকান এখন রয়েছে, এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই কিন্তু তাদের পছন্দসই যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন এবং যেটা দামে বনিবনা হওয়ার পরে কিন্তু তারা তাদের সেই পছন্দসই জামা কাপড়গুলো ক্রয় করে নিচ্ছেন। ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এইবার কিন্তু খুব গরমের মধ্যে এই ঈদ কাটবে, যে কারণে কিন্তু তারা সেই ঈদকে সামনে রেখে যে গরমের পোশাক যেগুলো রয়েছে সেই গরমের পোশাক এবং হালকা সুতি থেকে শুরু করে যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো কিন্তু তারা এই মধ্যে পড়ছে। আর সেই সাথে যেটি বলছেন যে আসলে শুরুর দিকে ক্রেতা সমাগম কম থাকলেও শেষ মুহূর্তে কিন্তু প্রায় জমে উঠেছে এই ঈদ কেনাকাটা। আর ক্রেতারা যেটি জানাচ্ছেন যে তারা যেটি জানিয়েছেন যে সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিকাশে ঈদ কেনাকাটা। দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন বিকাশে কেনাকাটায়। আজ আমরা এসেছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আজওয়ার একটি শোরুমে, যেখানে ঈদ উপলক্ষে এরই মধ্যে নতুন কালেকশনগুলো চলে এসেছে এবং আপনি এখান থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে একদিনে সর্বোচ্চ 200 টাকা এবং এই অফার চলাকালীন মোট 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। এবারের ঈদ যেহেতু গরমের মধ্যে পড়েছে, সেই ব্যাপারটিকে মাথায় রেখে ডিজাইনাররা এবারের পোশাকগুলো ডিজাইন করেছেন। সাশ্রয় হচ্ছে, কিছু ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, মানে এটাই আর কি একটু সুবিধা। হালকা রং যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি উৎসবকে মাথায় রেখে উজ্জ্বল রঙের পোশাকও নিয়ে আসা হয়েছে এবারের কালেকশনগুলোতে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কাস্টমার খুশি হচ্ছে। যেমন তিনি বলছিলেন যে ঈদ উপলক্ষে আপনারা এখান থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে একদিনে সর্বোচ্চ 200 টাকা এবং এই অফার চলাকালীন মোট 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, আপনাদের ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সংবাদের সময় হলো আরো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, নিউজ 24-এর সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত দুপুরের সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে অস্ট্রেলিয়া নারী দলের দেয়া 156 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ 9 উইকেটে 77 রান। মিরপুরে বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 রান করে বিদায় নেন ওপেনার মুর্শিদা খাতুন। এরপর ঋতুমণিও সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে আসে 11 বলে 2-4-এ 10 রান। ঋতুর পর স্বর্ণা খাতুন রানের খাতা খোলার আগেই ধরেন প্যাভিলিয়নের পথ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অজি অধিনায়ক আলিসা হেলি 29 বলে 45 রান করে দলকে দারুণ শুরু এনে দেন। আর শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রার 29 বলে অপরাজিত 43 রানের সুবাদে 6 উইকেটে 155 রান তোলে অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল নিউজ 24 দুপুর সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।